এক ঝাঁক যাত্রী আর প্রত্যেকের ব্যাগে লুকানো এক একটা গোপন রহস্য। কেউ যাচ্ছে জীবনের প্রথম প্রেমের প্রস্তাব দিতে, কেউ যাচ্ছে অসুস্থ মায়ের সেবা করতে। হুমায়ুন আহমেদের কালজয়ী উপন্যাস কিছুক্ষণ অবলম্বনে নির্মিত 2026-এর আলোচিত সাইকোলজিক্যাল ড্রামা বনলতা এক্সপ্রেস। এই সাধারণ রেল ভ্রমণ কিভাবে সাধারণ মানুষের জীবনের জটিল সমীকরণ হয়ে দাঁড়ালো তা নিয়েই আজকের ভিডিও। চলুন শুরু করা যাক। তোমাদেরকে একটা কথা বলি, চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকো প্লিজ সাবস্ক্রাইব, লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবে না। চলো মুভির জগতে ডুবে যাই। শুরুতেই আমরা দেখি জাফরকে। সে তার বন্ধু শাকিলের জন্য স্টেশনে অপেক্ষা করছে। জাফর তার বন্ধু শাকিলের সঙ্গে পরীক্ষা দিতে যাবে রাজশাহী। পরীক্ষা দেওয়াটা মূল বিষয় নয়, সে যাচ্ছে রুবির জন্য, যেখানে সে তার মনের মানুষ রুবিকে প্রপোজ করতে চায়। কিন্তু যাবে কি যাবে না সে বুঝে উঠতে পারছে না। জাফর বলে, আর একবার মনে হচ্ছে বাসায় ফিরে যাই। বন্ধু বলে, তুই তো জানিস আমরা কেন রাজশাহী যাচ্ছি, এই একটাই সুযোগ, নইলে পরে দেখা যাবে তুই এক ইউনিভার্সিটিতে, ও অন্য ইউনিভার্সিটিতে। জাফর বলে, তুই সব কিছুতে আমার এমন মজা নিস, তুই বন্ধু না আমার। বন্ধু বলে, ছোট থেকে বড় হতে হতে সবাই তোর সাথ ছেড়ে দিয়েছে, কিন্তু আমি তোর পাশে রয়েছি, আজকেও তোকে একা ছাড়বো না। এই কথাটা শুনে জাফর অনেক খুশি হয়। দুই বন্ধু একে অপরকে জড়িয়ে ধরে আর চলতে শুরু করে। এই স্টেশনে দেখা হয় সুঠাম দেহী যুবক আশাবের সাথে একজন ডাক্তার। দৃশ্য পরিবর্তন হয়ে চলে যায় এক পরিবারের দিকে, অন্তঃসত্ত্বা স্ত্রী, বদমেজাজি স্বামী আর একটা ছোট্ট বাচ্চা মেয়েকে। একটা বগি খুঁজতে খুঁজতে রীতিমতো একটা বগিতে উঠে যায় তার স্ত্রী আর মেয়ে। কিন্তু স্বামী যেই উঠতে যাবে তখন একটা লোক পিছু থেকে তাকে ডেকে লাইটার চায়। কিছুক্ষণ তার দিকে তাকিয়ে কিছু না বলে ট্রেনে উঠে যায় স্বামীটি। ছেলেটা কিছুক্ষণ এইভাবে দাঁড়িয়ে থাকে। ছেলেটা হয়তো এইভাবে অভদ্রতা প্রত্যাশা করেনি। এবার ট্রেনের হুইসেলের শব্দ, এখনই ট্রেন ছেড়ে দেবে। সে সময় চারজন লোক ট্রেনের করিডোর দিয়ে বয়ে নিয়ে যায় এক রহস্যময় কফিন। সেই লাশেরও যেন নিজস্ব এক গল্প আছে। সেও যাত্রী, তার নিজের গল্প নিজেই বলতে শুরু করে। এই মৃতদেহটি বেঁচে থাকার সময় যেখানে এসে তার সব জায়গাতেই লেট করেই যেতাম, মৃত্যু পরে কোথায় যাওয়ার সময় নতুন করে কিছু শেষ হয়নি। এখানে তো লেট করে এলাম হুইসেল পড়ে যাওয়ার পর। হুইসেল তো পড়ে গেল, তারপরে সুদর্শনের ছেলেটার আর সিগারেটের ধরাটা হলো না। তারপরে কাঁচাবাঁকা চুলে ছোটখাটো মানুষ একটা লোক এসে সাহায্য করে বলাই ভালো। তাকে সাহায্য করার নাম করে পকেট মেরেছে, সে তো পকেট। ট্রেন যাচ্ছে সাধারণ প্যাসেঞ্জারের সাথে এক ভিআইপি, তিনি দেশের স্বরাষ্ট্রমন্ত্রী। তার সাথে আছে স্ত্রী, শালিকা, হবু জামাই আর একটা ব্যান্ড। ট্রেনটা ছেড়ে দেয়। ট্রেন চলতে শুরু করলে দেখা হয় চিত্রার সাথে। সে তার এক কামরায় সাদা চুল দাড়ির এক অদ্ভুত বৃদ্ধের দেখা পায়, যে নিজেকে দৈত্য বলে দাবি করে এবং অনর্গল সিগারেট খায়। তারপরে তোর অ্যাটেন্ডেন্স আছে, তাকে চিত্রা বলে ট্রেনের কামরায় স্লিপার বগিতে কিভাবে সিগারেট খাচ্ছে। তখন সেই লোকটি যায় বুড়ো লোকের কাছে, বলে কেবিনের ভেতরে সিগারেট খাওয়া মানা। তখন বুড়ো লোকটি মানিব্যাগ থেকে 1000 টাকার নোট বের করে তাকে দেয়। আর তখন সেই লোকটি চিত্রাকে বলে, একটু তো সিগারেট খাচ্ছে, সে কদিন আর বাঁচবে। বৃদ্ধ লোকটি চিত্রাকে বলে, তুমি কি আমার রুম শেয়ার করবে? তখন চিত্রা জানায় বৃদ্ধ লোকটি যে হ্যাঁ, তো আমি সিগারেট না খেলে একটুও থাকতে পারি না। তখন চিত্রা বলে, আপনি একটু করিডোরে গিয়ে খান না, তোমাকে বলেছি আমার সমস্যা আছে, আমি বাইরে গিয়ে বারবার সিগারেট খেয়ে আসতে পারবো না। তোমার নামের মানে কি? চিত্রা। চিত্রা মানে তা জানে, কিন্তু সত্য কথা তাকে বলে না। জিজ্ঞাসা করে বৃদ্ধ লোকটি, তুমি কিছু পড়াশোনা করো? ঢাকা ইউনিভার্সিটির ব্যাগে লোগো আছে। তারপর চিত্রা জানায়, হ্যাঁ আমি পড়াশোনা করি, আমি ফিজিক্সে অনার্স করছি, 3rd ইয়ার। চিত্রা অতিষ্ঠ হয়ে কামরা বদল করতে চায়। এবার আশাবের সিগারেট খেয়ে আর পর তার মায়ের কাছে যায়। মা দুর্গন্ধ বা সন্দেহ করে যে তার ছেলে হয়তো নারীতে আসক্ত, সাইকিয়াট্রিক, মানে সেই উল্টোপাল্টা বাজে বাজে বলতে থাকে আর সন্দেহ করতে থাকে তার ছেলেকে। দৃশ্য পরিবর্তন হয়। এদিকে আশাবের সাথে চিত্রার দেখা হয়। আশাবের ম্যাজিক আর কথায় চিত্রা মুগ্ধ হয়। তারা একে অপরের কামরা অদল বদল করে। তারপর চিত্রা চলে গেল তো আশাবের কেবিনে, আর আশাব চলে এলো চিত্রার কেবিনে। তারপর চিত্রা চলে গেল তো আশাবের কেবিনে, আর আশাব চলে এলো চিত্রার কেবিনে। কেবিনে ঢোকার আগে চিত্রা ভয় উঁকি দিল, কিন্তু আশাবের মা বুঝতে পেরে গেল। ভয় চিত্রা মাথা বের করে নিল। তারপরে সাজেদা দরজা লাগিয়ে দিল। চিত্রা ভয়ে ভয়ে দরজায় নক করে। চিত্রা তারপর বলে, আসবো? তো সাজেদা বলে, তোমার নাম চিত্রা, আশাব বলেছে তুমি রাতে আমার সাথে থাকবে। সাজেদা মেয়েটার দিকে তাকিয়ে আছে।
এত সুন্দর মেয়ে যেখানে সেখানে দেখা যায়, কিন্তু ছেলের বিয়ের জন্য মেয়ে খুঁজে পান না। কিন্তু যদি মেয়ে খুঁজেও পায়, দেখা যায় অন্য কারো সঙ্গে সম্পর্ক আছে, নয় বিবাহিত। সাজেদা ভাইবা নেওয়ার জন্য তৈরি হচ্ছে। রূপবতী কোনো মেয়ে দেখলে ভাইবা নিতে চান। তুমি কি প্রেম করো? তোমার কি বিয়ের কথাবার্তা চলছে? সাজেদার এরকম প্রশ্নের উত্তরের জবাব দিতেই থাকে একের পর এক চিত্রা। সাজেদা জিজ্ঞাসা করে, তুমি কোথায় যাচ্ছ? চিত্রা বলে, দিনাজপুর বড় মামার কাছে। সাজেদা জিজ্ঞাসা করে, কেন তুমি দিনাজপুরে যাচ্ছ? তখন চিত্রা বলে, বড় মামার কাছে, বড় মামার হার্টের অসুখ। সাজেদা জিজ্ঞাসা করে, তোমার বাবা কি করে? চিত্রা উত্তর দেয়, তার বাবা বেঁচে নেই, মাও বেঁচে নেই। বাবা বেঁচে থাকাকালীন ব্যাংকার ছিলেন। দুঃখের সাথে যে তার স্বামী বেঁচে নেই, তার ছেলে প্রচণ্ড বজ্জাত মদ সিগারেট খায়, আর মেয়েদের সাথেও সম্পর্ক থাকে। এখন চিত্রা বলে, আপনি অযথাই ভাবছেন, আপনার ছেলে মোটেও এরকম নয়। তো চিত্রা ছেড়ে দেয়া কেবিনের সামনে এসে দাঁড়ায় লোকটি। কেবিনে বৃদ্ধ লোকটি তাকে বলে যে, তুমি তো শুনেছি ম্যাজিশিয়ান, তো আমি কি করি বলো তো? তখন আশাহাব বলেই, আপনি অঙ্কের মাস্টার। কারণ বৃদ্ধ বয়সে অঙ্ক করা একমাত্র মাস্টার বলেই তা করছেন। আর আপনি বাইরে থেকে এসেছেন। গল্পে গল্পে আশাহাব তার পরিচয় দিল, আর বুড়ো লোকটি তার পরিচয় দিল যে সে দৈত্য। তখন আশা বলে, আপনার মদ্যপান না করাই ভালো। ট্রেনের ভিআইপি বগিতে আছেন স্বরাষ্ট্রমন্ত্রী আবুল খায়ের সাহেব। তার সাথে আছেন শালিকা যমুনা এবং স্ত্রী সুরমা। একটা স্ত্রীর সঙ্গে ভালো সম্পর্ক আছে, মানে আর অন্য কোনো জগতে তারা বিরাজ করছে না। তাদের নিজস্ব কোনো সন্তান নাই, তার জন্য তাদের কোনো আক্ষেপ নেই, কারণ তারা দুজন দুজনকে এতটাই ভালোবাসে। মন্ত্রী কৌতুক করে তার স্ত্রীকে অনেকেই বলে, বাঁদরের গলায় মুক্তমালা মালা দিলটাকে। তো যমুনা চঞ্চল প্রকৃতির সে ট্রেনের ব্যাট সহ আয়োজন করেছে। তো দেখি মন্ত্রিত্ব তো চলে গেছে, কারণ কি না সে কবিতা লিখেছিল। কবিতা লেখার জন্য যে মন্ত্রিত্ব চলে যেতে পারে, সেটা সাধারণ মানুষ বিশ্বাস করতে পারেন। যমুনা তার অহংকারী আচরণে একজন রেল অ্যাটেন্ডেন্টকে চরম অপমান করে। তো কারণ হচ্ছে, সে ডান্স করতে করতে সেই অ্যাটেন্ডেন্টসের গায়ে পড়ে। তারপর তার হাতে থাকা যে ড্রিক্সের ট্রেটা ছিল সেটা যমুনার গায়ে পড়ে। যমুনার ড্রেসটা নষ্ট হয়ে যায়। যমুনা রাগ করে সেই লোকটিকে সবার সামনে কান ধরে উঠবস করায়। কাঁদতে কাঁদতে লোকটি সেখান থেকে চলে যায়। সাধারণ রেলকর্মীরা এই অপমানের প্রতিশোধ নিতে মন্ত্রীর বগির বিদ্যুৎ সংযোগ কেটে দেয়। ক্ষমতা চলে গেলে মানুষ যে কতটা অসহায় হতে পারে, মন্ত্রী সাহেব তা মর্মে মর্মে টের পান। তারপরে দেখানো হয় আজিজ আর তার স্ত্রীর চিরাচরিত ঝগড়া, আর তার মেয়ে নিতু কান চেপে বসে আছে তাদের মা বাবার ঝগড়া শুনে। তাদের গ্রামের লোক বলতো নিতু হওয়ার আগে যে নিতুর পাগুলো উল্টা হবে। তখন নিতু রহস্যের ছলে ওপরে বসে থাকায় পাগুলো ঝোলাতে থাকে, আর নিতুর বাবা বকা দেয়, আর নিতু রেগে মেগে কেবিন থেকে বেরিয়ে যায়। আর সে জাফর রুবি ওদের কাছে তিনজনই ইউনিভার্সিটিতে ভর্তি হবে। তো তারা পরীক্ষা দিচ্ছে এবং তারা ইউনিভার্সিটিতে ভর্তি হবে। তখন রুবি তো পড়াশোনা করছে, আর জাফর তাকে দেখে চলেছে। আর রুবি তাকে বলে, তুই যদি ভর্তি হস, তাহলে আমাদের মতন ছেলেমেয়েরা কোন ইউনিভার্সিটিতে ভর্তি হবে? তো এই খুনসুটি খুব ভালোভাবেই লক্ষ্য করে। আজিজ কেবিনে ফেরে নিতুকে না পেয়ে খুব চিন্তিত হতে পারে। কেবিন ওপেন করে ঘুরতে থাকে। তারপরে নিতুর সঙ্গে রশিদ সাহেব, আশাব আর 3 বন্ধুর সাথে দেখা হয়ে যায়। আশাব সবাইকে জাদুর খেলা দেখাচ্ছে, আর সবাই হাততালিও দিচ্ছে। তারপরে দেখা যায় নিতুকে খুঁজতে খুঁজতে আজিজ ওই কেবিনের মধ্যে চলে এসেছে এবং নিতুকে কান ধরে নিয়ে যায়। সবাই বাধা দেয় আর সবাইকে উল্টোপাল্টা বলেও আজিজ তারপরে নিতুকে সেখান থেকে নিয়ে চলে যায়। তো এবার ট্রেনটি একটা স্টেশনে থামে আর নিতুকে নিয়ে এসে চায়ের দোকানে একটা চিপস কিনে দেয়। নিতু সেই চিপসটা খেতে খেতে বলে, বাবা হারিয়ে গেলে কখনো মাকে দোষারোপ করো না, কারণ মায়ের কোনো দোষ নেই, আমি নিজে থেকেই বেরিয়ে গিয়েছিলাম। তখন আজিজ একটা গল্প শোনায়, তার ছোটবেলার গল্প। তার মা জানতো না। সে একদিন বৃষ্টির রাতে বেরিয়ে গেছিল, কিন্তু অনেক খোঁজার পর তার মা যখন তাকে পেয়েছিল তখন তাকে জড়িয়ে ধরে কেঁদেছিল আর বৃষ্টির দোষ দিয়েছিল। তারপরে আবারও ট্রেনটি চলতে শুরু করলো। অন্যদিকে একটা কেবিনে বসে আছে রুবির যে 3 বন্ধু। নিতুর বলা সব অদ্ভুত কথা। ঠিক সেই সময় চাদর গায়ে নিয়ে একটা লোক আসে। চিত্রার একটা ফটো দেখিয়ে জিজ্ঞাসা করে দেখেছে কিনা। তারা তাকে জিজ্ঞাসা করলো যে সে কে হয়। তখন বলল তার মামা। তার বিয়ের দিন আজকে বিয়ের মণ্ডপ থেকে পালিয়ে এসেছে, কিন্তু ঠিক তার পেছন দিয়ে বেরোনোর সময় চিত্রাকে দেখতে পায়।
চিত্রার মামা বলে, তুই বিয়ের মণ্ডপ থেকে কেন পালিয়ে এসেছিস? তো তখন জিজ্ঞাসা করে, তুই কি বিয়ে করেছিস? ভয় পাস না, তুই সত্যিটা বল, তোর চাচিকে আমি সামলে নেব। তো চিত্রা তখন বলল, রাশেদ আমাকে বিয়ে করবে না, কারণ ওর সঙ্গে আমার সব সম্পর্ক শেষ। পরিস্থিতি জটিল হয়ে এলো, কারণ পাশের কেবিন থেকে সাজেদা যখন চিত্রাকে বৌমা বলে উপস্থাপন করলো, তখন তার চাচা বলল, তাহলে নিশ্চয়ই বিয়ে হয়ে গেছে। এটা কি রাশেদের মা? চিত্রা তখন কোনো উত্তর না দিতে পেরে মুখে হাত দিয়ে দাঁড়িয়ে রইল। সাজিদার ছেলে পরিস্থিতি বেগতিক দেখে পালাতে চাইছিল, কিন্তু তার মা তাকে ডেকে নিল। বড় চাচা তাকে দেখে জিজ্ঞেস করলেন, তুমি কি রাশেদ? সে উত্তর দিল, না। সাজিদার ছেলে পরিস্থিতি বেগতিক দেখে পালাতে চাইছিল, কিন্তু তার মা তাকে ডেকে নিল। বড় চাচা তাকে দেখে জিজ্ঞেস করলেন, তুমি কি রাশেদ? সে উত্তর দিল, না। এরপর পরিচয় পেয়ে তারা খুব খুশি হলেন এবং কেবিনে গল্প করতে গেলেন। এমন সময় একজন অ্যাটেন্ডেন্ট হন্তদন্ত হয়ে এসে বলল, আপু, আপনি কি ডাক্তার? একজনের ডেলিভারি করাতে হবে। ওই মহিলার স্বামী নারী ডাক্তার ছাড়া অন্য কাউকে দিয়ে ডেলিভারি করাবেন না। রশিদ সাহেব লোকটিকে লজিক দিয়ে বোঝাতে গেলেন যে এই বিপদে নারী পুরুষ ভেদাভেদ করা ঠিক নয়, কিন্তু লোকটি এতটাই জেদ ধরেছিল যে সে রশিদ সাহেবের কোনো কথাই বুঝল না। শেষ পর্যন্ত পরিস্থিতি সামাল দিতে তারা সবাই মিলে লোকটিকে বেঁধে ফেলল। এরপর কেবিনে আশা ও চিত্রার মধ্যে কথা হচ্ছিল। আশাকে খুব চিন্তিত দেখাচ্ছিল। চিত্রা অভয় দিয়ে জানতে চাইল আশার ভয়ের কারণ কি। আশা জানাল, এর আগে তার একবার বিয়ে হয়েছিল। সেই সময় বাচ্চা হতে গিয়ে তার স্ত্রী এবং বাচ্চা দুজনেই মারা যায়। সেই শোক সইতে না পেরে আশার মা পাগলের মতো হয়ে যান এবং সব মেয়ের মধ্যে নিজের বৌমাকে খুঁজতে থাকেন। শাশুড়ি ও বৌমার সম্পর্ক খুব ভালো ছিল বলেই মায়ের এই দশা। সব শুনে চিত্রার মন খারাপ হয়ে গেল। সে আশাকে জিজ্ঞেস করল, তার ডেলিভারি করার অভিজ্ঞতা আছে কিনা। আশা উত্তর দিল যে সরাসরি অভিজ্ঞতা না থাকলেও ইন্টার্নশিপের সময় সে একা 5টি ডেলিভারি সম্পন্ন করেছিল। বি জাফেরা ও শাকিলকে দায়িত্ব দেওয়া হলো গরম পানি, ব্লেড আর তোয়ালে জোগাড় করার জন্য। ট্রেনের অন্য প্রান্তে আতঙ্কে থাকা যমুনা তার স্বামী ফয়সালকে জড়িয়ে ধরল। ব্যান্ড দলের পরিচালক ব্যারেন্ট কাউন্সার আবুল সালামের কাছে গিয়ে জানালেন যে তারা ট্রেন থেকে নেমে যেতে চান, কিন্তু আবুল সাহেব বললেন, এই গভীর জঙ্গলের মধ্যে নেমে যাওয়া ঠিক হবে না। তখন পরিচালক যুক্তি দিলেন যে না নামলে তাদের দামি ইনস্ট্রুমেন্টগুলো নষ্ট হয়ে যাবে। তারা জেদ ধরলেন এবং ট্রেনের চেইন টানার সিদ্ধান্ত নিলেন। ফয়সালও তাদের সাথে একমত হলেন। তবে আবুল সাহেব নিজে ট্রেনের ভেতরেই রয়ে গেলেন, কারণ একজন প্রতিনিধি হিসেবে জনগণকে ফেলে যাওয়া তার পক্ষে সম্ভব নয়। ফয়সাল মদ্যপ অবস্থায় ট্রেনের চেইন টানতেই ট্রেনটি থেমে গেল। গভীর জঙ্গলে ট্রেন থামার পর ব্যান্ড দলের লোকজন, সুরমা, ফয়সাল আর যমুনা নেমে গেল, আর ট্রেনের ভেতরে শুধু একা রয়ে গেলেন আবুল সাহেব। আজিজকে অত্যন্ত বিধ্বস্ত ও অসুস্থ দেখাচ্ছিল। রশিদ সাহেব যখন একটি সিগারেট ধরাতে চান, তখন আজিজ তাকে বাধা দেয়। সে করুণ সুরে বলে যে মানুষের যখন বেঁচে থাকার সামান্যতম সুযোগ থাকে, তখন সেটাকে অবহেলা করা ঠিক নয়। এরপর সে নিজের করুণ পরিস্থিতির কথা প্রকাশ করে জানায় যে তার ফুসফুসে ক্যান্সার, লাং ক্যান্সার ধরা পড়েছে এবং তার হাতে হয়তো আর বেশি সময় নেই। নিজের চিকিৎসার খরচ জোগাতে সে জমি পর্যন্ত বিক্রি করে দিয়েছে, কিন্তু শেষ পর্যন্ত সে বাঁচবে কি না তা নিয়ে সে চরম অনিশ্চয়তায় আছে। ঠিক সেই মুহূর্তে ট্রেনটি একটি জায়গায় থেমে যায়। ট্রেনের কামরা থেকে চিত্রা তার নবজাতক কন্যা সন্তানকে নিয়ে বের হয়ে আসে। চিত সুস্থভাবে দেখে আজিজ সব দুঃখ ভুলে আনন্দে আত্মহারা হয়ে যায়। তখন রশিদ সাহেব পরামর্শ দেন সেই ফুটফুটে শিশুটির কানে আজান দেওয়ার জন্য। মানসিকভাবে ভেঙে পড়া চিত্রা আর কোনো লুকোছাপা না করে তার মামার কাছে সব সত্য স্বীকার করে নেয়। সে জানায় যে সে আসলে বিবাহিত নয়। এদিকে ট্রেনের ভেতরে থাকা আফিয়ার রক্তক্ষরণ কিছুতেই বন্ধ হচ্ছিল না, যা পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। গভীর বনের মাঝে আটকে পড়া ট্রেনের এই মুমূর্ষু যাত্রীদের প্রাণ বাঁচাতে তখন জরুরি ভিত্তিতে একটি হেলিকপ্টারের প্রয়োজন দেখা দেয়। শুরুতে মন্ত্রী সাহেব সাহায্য করতে গড়িমসি করলেও শেষ পর্যন্ত মানবিক দিক বিবেচনা করে তিনি রাজি হন এবং হেলিকপ্টার এসে পৌঁছায়। গল্পের শেষে জানা যায় এক করুণ সত্য। ট্রেনের সেই কফিনটি ছিল বৃদ্ধ রশিদ উদ্দিন সাহেবের একমাত্র ছেলের লাশ।
অন্যদিকে মন্ত্রী আবুল খায়ের সাহেবের মন্ত্রিত্ব চলে যায়, কিন্তু তিনি ফিরে পান তার শৈশবের সেই হারানো মায়া। জাফর শেষ পর্যন্ত রুবিকে তার ভালোবাসার কথা জানায়। ঝুম বৃষ্টির মাঝে এক অদ্ভুত অনুভূতির মধ্য দিয়ে শেষ হয় বনলতা এক্সপ্রেসের যাত্রা। মুভিটি কেমন লাগলো কমেন্টে জানিও। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও।